আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আপনার চললাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে গল্প করতে আমি যে ঘটনাগুলো তুলে ধরব, সেই ঘটনাগুলো এর আগেও আপনাদের মাঝে প্রকাশ করেছি। যাই হোক, আমাকে অনেকজনেই রিকোয়েস্ট করেছিলেন যে সুমন ভাই, আপনি আগে কিছু ঘটনাগুলো তুলে ধরেছিলেন, যেই ঘটনাগুলো আমরা আবারও এক জায়গায় দেখতে যাই, কারণ ঘটনাগুলো আমাদের বেশ ভালো লেগেছে। সেই ক্ষেত্রেই আমি আবারও সেই ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না ঘটনাগুলো আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স পুরোটাই খালি, কারণ আপনারা কেউ কমেন্ট করেন না। সরাসরি আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেন। এটা ভাই মোটেও ঠিক না, কারণ আমরা ঘটনাগুলো প্রকাশ করি। আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আপনারা কোনো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন না, আপনারা সরাসরি কমেন্ট বাদ দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রশ্ন করেন। এটা মোটেও ঠিক না। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, একটি কথা বলবো। কথা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 95% লোকই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রফিকুল আলম। আমি আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘটনাটি আসলে অন্য কার সঙ্গে ঘটেছে কি না তা আমি বলতে পারি না। যাই হোক, এই ঘটনাটি লেখার সময় একটি গান আমার খুবই ভালোভাবে মনে পড়ে। সেই গানটি হলো যে, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আসলে গানটির কথার সঙ্গে আমার এই ঘটনার অনেকটাই মিল আছে। যাই হোক, আপন মানুষ কতটা নিকৃষ্ট হলে আপন মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটাতে পারে, তা আসলে ঘটনাটি না শুনলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি ঢাকায় থাকি। প্রতিদিন সকাল 8টায় অফিসে যাই। কতদিন 5টায় ছুটি, আবার কতদিন 7টায়, আবার এমন দিন যায় রাত 10টা পর্যন্ত থাকা লাগে। এরকম করতে করতে বেশ কিছুদিন চলে গেল। আমি প্রায় 2 বছরের মতো ঢাকায় আছি। এর ভিতরে একদিন বাড়িতে গিয়েছিলাম। আমি আর যখন ইনকাম বেশ ভালো, আমি বাড়িতে গেলে আমাকে সবাই মাথায় করে রাখে। কিন্তু সময়ের ব্যবধানে একদিন আমার চাকরিটা চলে যায়। আমি ঢাকায় আর কি করব, কোনো কাজও পাচ্ছি না, তাই ঢাকায় আর থাকতে চাইলাম না। আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিনে সকালবেলা আমি আমার গ্রামের দিকে রওনা দিলাম। সন্ধ্যার ভিতরে আমি আমার গ্রামে চলে গেলাম। গ্রামে যে প্রথমেই আমার ভাইয়ের সঙ্গে দেখা। আমার খুবই আদরের ছোট ভাই, আমাকে অনেকটাই ভালোবাসতো। আমি ভাবতাম আমার আম্মা, সে আমার সৎ মা হলেও আমার যে ভাই, সে আমার আপন রক্তের ভাই। আমি বাড়িতে চলে গেলাম। আমার আম্মা আমাকে দেখে কিছুটা অবাক হলো। আমাকে বলল, কি ব্যাপার, তুমি বাড়িতে চলে এলে যে? তোমার কি অফিস ছুটি দিয়েছে নাকি? আমি বললাম, না, আমার চাকরিটা চলে গিয়েছে, আমি আর ঢাকায় থাকবো না, এখন বাড়িতে থাকবো। আমার কথা শুনে কিছুটা অবাক হলো আমার ছোট ভাই আর আমার আম্মা। আমাকে আর কিছু বললো না, ওকে বললো তুমি ভেতরে যাও। আমি ঘরের ভিতরে গেলাম, যে ব্যাগটা রেখে গোসলটা সেরে নিলাম। গোসল করে খাবার দিল, আমি খাবার খেয়ে নিলাম। নিয়ে আমার ছোট ভাইকে বললাম, চল একটু ঘুরে আসি। আমার ছোট ভাই আমাকে বললো, এত রাত্রে যাওয়ার কোনো দরকার নেই, এখন তো প্রায় রাত 8টা বাজে,
আমি বললাম কেবল তো 8টা বাজে, খুব একটা রাত না, চলো একটু ঘুরে আসি। সে আমার সঙ্গে যেতে রাজি হয় না। আরেকটি কথা বলতে তো আমি ভুলে গিয়েছি, আমার ভাইয়ের নাম মামুন। মামুন পড়াশোনা করতো। আমি রাত্রে তাকে বললাম, সে আমার প্রশ্নে কোনো উত্তর দিল না, ওখান থেকে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। নাস্তা করে আমার ভাইকে বললাম, চল এখন গ্রামটা ঘুরে দেখে আসি। আমার ছোট ভাই আমার প্রশ্নে কোনো উত্তর দিল না, এবারও ওখান থেকে চলে গেল। আমি একাই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি আমার ভাই আমার সামনে। আমি বললাম, কি রে ভাই, কই গেছিলি? চল একটু ঘুরে আসি, গ্রামের হাওয়া বাতাস একটু গায়ে লাগিয়ে নেই। আমার ভাই আমার সঙ্গে যে ব্যবহারটা করলো, এই ব্যবহারের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভাই আমাকে বলল, আমার কি খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, তোমার সঙ্গে আমার ঘুরতে হবে? তুমি একাই যেত, একাই যাও, আমাকে আর ডাকবে না। তাই বলে আমার ভাই ওখান থেকে চলে গেল। আমি আমার ভাইয়ের কথায় কিছুটা কষ্ট পেলেও আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার তো ছোট ভাই, খুবই আদরের ছোট ভাই। আমি ওখান থেকে চলে গেলাম, সোজা বাড়িতে যাই। যে দেখি আমার ভাই এখনো বাড়িতে আসেনি। আমার আম্মাকে বললাম, আমাকে 1 গ্লাস পানি দিও। আমার আম্মা আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হয় না, কারণ সবাই আমাকে এরকমভাবে এড়িয়ে চলতেছে, তার কারণ কি? বিষয়টা আমার জানা আগ্রহ জাগলো। আমি কাউকে আর কিছু বললাম না। আমি নিজেই যেয়ে পানি খেয়ে নিলাম, নিয়ে ঘরের ভিতরে চলে আসি। কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। এখন পর্যন্ত সকালে খাবারটাও খাইনি, শুধু নাস্তা করেছি। ভাত এখন পর্যন্ত খাইনি, প্রায় দুপুর পেরিয়ে গিয়েছে। আমাকে কেউ ডাকও দেয় না। আমি উঠে গোসলটা সেরে নিলাম। গোসল করে আমার আম্মাকে বললাম, আমাকে কিছু খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার আম্মা আমাকে বলল, ওই রান্না করে রাখা আছে, ওখান থেকে নিয়ে খেয়ে নাও, যাও, আমাকে বিরক্ত করো না, আমার শরীরটা এমনিতেই ভালো নেই। আমি আর কিছু বললাম না, আমি নিজে যে খাবার নিয়ে খেয়ে ফেললাম। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই এলো। আমার ছোট ভাই আমার আম্মুকে বলল, আমাকে কিছু খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার ছোট ভাইকে আম্মু বলল, তুই এখানে দাঁড়া, আমি খাবার নিয়ে আসতেছি। তাই বলে আমার আম্মু যে খাবার নিয়ে এসে দিল। আমি কিছুটা অবাক হলাম। আমার আম্মু বলে অসুস্থ, আমাকে খাবার দিল না, অথচ আমার ভাইকে দিল। আমারও ভাবতেছি, এসব তো মনের ভিতরে হিংসা কাজ করতেছে আমার, এসব ভাবাটা আমার মোটে ঠিক হবে না। আমার ভাই খাবার খেয়ে নিয়ে বেরোতে লাগলো। আমি আমার ভাইকে ডাক দিলাম, বললাম, চল একটু ঘুরে আসি বাজার থেকে। আমার ভাই আমাকে বলল, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু বারবার এসব কথাই বলো, এখান থেকে চলে যাও, আমার সামনে থেকে যাও। রীতিমতো আমাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, আমি এসব কথা বুঝতে পারি। এরকম করে মাঝখানে কেটে গেল। একদিন আমার ভাই কি যেন একটা নিয়ে এলো, নিয়ে এসে আমাকে খেতে দিল। আমি একটু অবাক হলাম, কারণ আমি এসেছি পর্যন্ত আমার ভাই ঠিক মতো আমার সঙ্গে কথাও বলেনি। এখন কি এমন এনেছে আমার জন্য? আমি এগিয়ে গেলাম, আমার ভাইকে বললাম, কি হয়েছে, কি এনেছিস? আমার ভাই বলল, এটা কি দেখো। প্যাকেটটি খুলে দেখি ওর ভিতরে কয়েকটা বিস্কিট রাখা। আমাকে বললো, খেয়ে নাও। আমি বললাম, পরে খেয়ে নেবো। আমাকে বললো, না, তুমি এক্ষুনি খেয়ে নাও, আমার সামনে খাবে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, মনে করলাম হয়তো বা আমার ভাই দিচ্ছে, ভালো কিছুই হবে। আমি বিস্কুটটা খেয়ে নিলাম। বিস্কুটটা খাওয়ার কিছুক্ষণ পরে থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হতে লাগলো। আমার বমি বমি ভাব, কি করব বুঝতে পারি না, মাথাটা রীতিমতো চক্কর দিয়ে উঠতেছে। আমার ভাইকে বললাম, আচ্ছা, বিস্কিটের ভিতরে কি কিছু মিশানো ছিল? আমার ভাই আমার উপর রেগে গেল। আমার ভাই বলল, আমি কি তোমাকে মারার জন্যে বিস্কুট দিব? আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, আর তুমি আমাকে এই কথা বললে, এই জন্য তোমাকে আমি কিছু দেই না। আমি আমার ভাইকে বললাম, না, এসব ভেবে আমি কিছু বলিনি, বলেছি বিস্কুটটা কি খারাপ বা নষ্ট তো হতে পারে, কোন দোকান থেকে নিয়েছিস? আমার ভাই ওখানে আর কিছু বললো না, ওখান থেকে চলে গেল।
আমি আমার ঘরে গেলাম। যে আমার কাছে কিছু ওষুধ ছিল, আমি ওষুধগুলো খেয়ে নিই, কারণ বমির ভাব আমার গাড়ির ভিতরে হয়েছিল, তার কারণে আমি ওষুধ নিয়েছিলাম। ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে কিছুটা কম, আমি একটু বাইরে বেড়াতে গেলাম। এই ভিতরে এসে দেখি আমার চিরুনিতে কিছু চুল গোতানো ছিল, সেই চুলগুলো নেই। আমার স্পষ্টভাবে মনে আছে আমার চিরুনিতে চুল বেঁধে আসলো, সে চুলটা আমি পাচ্ছি না। আমি মনে করেছি হয়তোবা পড়ে গিয়েছে। আবার ভাবি চিরুনি থেকে চুল পড়া কিছুটা অস্বাভাবিক না। এর ভিতরেই আমি একটি গেঞ্জি খুঁজি, আমি গেঞ্জিটা খুঁজে পাই না। আমি মনে করেছি হয়তোবা কোথাও পড়ে গিয়েছে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, কিন্তু আমার অস্বাভাবিক মনে না করাটাই হয়তোবা আমার সব থেকে বড় ভুল। কিছুক্ষণ পরে থেকে আমার শরীরটা রীতিমতো খারাপ হতে লাগলো, মাথাটা চক্কর দিয়ে ওঠে, বমি বমি ভাব তো লেগে আছে। এর ভিতরেই মাগরিব আজান দিয়ে দিল। মাগরিব আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কে জানি বাইরে থেকে কান্না করতেছে। আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি কেউ একজন কান্না করতেছে। বিষয়টা কিছুটা অস্বাভাবিক না? বাইরে থেকে কেউ কান্না করতেছে, তাও মাগরিবের সময়। আমি জানালাটা খুললাম, কিন্তু কাউকে দেখি না। আমি বাইরে চলে গেলাম, কে কান্না করতেছে দেখি তো। আশেপাশে কাউকে দেখি না। অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউরে আমার চোখে পড়ে না। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, কারণ প্রথমে একটু অস্বাভাবিক মনে করেছিলাম, এখন আর মনে করতেছি না। তার কারণ হলো যে আমি আর কান্নাটা শুনতে পারতেছি না। যাই হোক, এরকম করে প্রায় রাত 12টা বেজে গেল। 12টার পর থেকে আবার কে একজন কান্না করতেছে, রীতিমতো কান্না করে চলেছে। আমি কি করব বুঝতে পারি না। চতুর্দিকে খুঁজি, কিন্তু কাউকে দেখি না। আমার কাছে তো তেমন কিছু নেই, আর কে কান্না করতেছে বিষয়টা আমার জানা খুবই আগ্রহ জাগলো। আমি খালি হাতে বেরিয়ে গেলাম ঘর থেকে। আমি যত দূরে যাচ্ছি তত যেন কান্নাটা আরো এগিয়ে যাচ্ছে। কান্নাটাকে আমি যেন ধরতে পারতেছি না। মনে হয় আমার সঙ্গে সঙ্গে কে একজন হেঁটে যাচ্ছে, কান্না করতেছে আর হেঁটে যাচ্ছে। আমি সামনের দিকে এগোতে লাগলাম। এবারও কাউকে দেখি না। অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, কাউকে আমার চোখে পড়ে না। ওখান থেকে আমি চলে আসি, চলে এসে শুয়ে পড়ি। কেউ একজন আবার আমাকে ডাকতেছে, ভাঙা কণ্ঠে কেউ একজন আমাকে ডাকতেছে আমার নাম ধরে। আমি তো কাউকে দেখি না, কানে হাত লাগিয়ে রেখেছি, কান্নাটা যেন আমার কান পর্যন্ত না পৌঁছায়। এদিকে কান্নার শব্দ, অন্যদিকে কেউ একজন আমাকে ডাকতেছে। আমি চিৎকার করতেছি, কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পায় না। আমি কি করব বুঝতে পারি না। এরকম করতে করতে ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান দেওয়ার পরে থেকেই আর সেই কান্নার আওয়াজ আমার কানে আসে না। ফজর পরে আমার চোখে ঘুম যেন বাসা বাঁধলো। আমি সকাল হতে না হতেই আমার আম্মু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমার আম্মুকে বললাম কি হয়েছে। আমার আম্মু যে ব্যবহারটা আমার সঙ্গে করলো, এই ব্যবহারটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমার আম্মু আমাকে বলতেছে, কতদিন আর বসিয়ে বসিয়ে খাবি, এখন তো কাজকর্ম কিছু কর, নাইলে ঘর থেকে বেরিয়ে যা। আমাকে খুবই অখাদ্য কুখাদ্য ভাষায় গালাগালি করলো। আমি চোখে যেন আর পানি ধরে রাখতে পারি না। আমি ওখান থেকে দৌড়ে চলে গেলাম। প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি আর আমার বাড়িতে আসি না। সন্ধ্যার পরে আমি বাড়িতে আসি। বাড়িতে ঢুকেই আমার সামনে পড়ে আমার আম্মা। এবারও আমাকে ছাড়লো না, আমাকে খুবই খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো। আমি রাগ সহ্য করতে না পেরে ঘরে যেয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আমি আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় আসার পরে আমি ছোটোখাটো একটি চাকরি পেয়ে যাই। চাকরিতে জয়েন করি। প্রথম দিন চাকরি করে আস্তে আস্তে প্রায়
রাত 9টা বেজে গেল। বাসার সামনে একটি হোটেল আছে। আমি হোটেলে রাতের খাবারটা খেয়ে নিই। রাতের খাবারটা খেয়ে আমি ঘরে চলে যাই। ঘরে যেয়ে শুয়ে পড়েছি। আমার চোখটা লেগে গিয়েছে। এর ভিতরে কেউ একজন কান্না করতেছে, আবারও সেই পুরনো কণ্ঠে। কণ্ঠটা তো আমার চেনা, কারণ আমার বাড়িতে ওই কণ্ঠ দিয়েই কেউ একজন কান্না করেছিল। বিষয়টা আমার খুবই অস্বাভাবিক লাগলো, কারণ ওটা ছিল আমার গ্রামের বাড়ি। সেখানে কান্না করাটা স্বাভাবিক, কিন্তু এখানেও কান্না করছে, যে বিষয়টা একটু অস্বাভাবিক না? আমি চতুর্দিকে খুঁজে দেখি, কিন্তু কাউকে আমার চোখে পড়ে না। বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। কিছুক্ষণ পরেই কেউ একজন আমাকে ডাকতে লাগলো। আমি চতুর্দিকে খুঁজে কিন্তু কাউকে দেখি না। কি করব বুঝতেও পারি না। কোনো মতে রাতটা পেরিয়ে গেল। পরের দিন সকালবেলা আমি একটি হুজুরের কাছে যাই। হুজুর আমাকে দেখে বলল, তুমি আমার কাছে এসো। আমি কিন্তু হুজুরকে কিছুই বলিনি। আমি হুজুরের কাছে চলে গেলাম। হুজুর আমাকে বলল, তুমি যে অবস্থায় আছো ঠিক এই অবস্থায় থাকবে, কোনো কিছুই করবে না। ঠিক রাত 9টার দিকে তুমি এই মসজিদের সামনে আসবে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি আর দেরি করলাম না। আমি ওখান থেকে চলে গেলাম আমার চাকরিতে। ঠিক 8টার দিকে আমি বসকে বলে ছুটি নিয়ে চলে আসি সেই মসজিদের সামনে। ঠিক 9টা বাজে। সে সময়ে মসজিদ থেকে নামাজ শেষ করে হুজুর বাইরে বেরোয়। বেরোয় আমাকে দেখে হুজুর আমাকে নিয়ে গেল তার ঘরে। হুজুর আমাকে বলল, তোমার কি সমস্যা আমি ওটা জানি। শুধু জানি যে তাই না, তোমাকে কে এসব করেছে আমি এটাও জানি। এর থেকে বের হওয়ার উপায় তোমাকে আমি বলে দিতে। আমি হুজুরকে বললাম, আচ্ছা ঠিক আছে বলুন। হুজুর আমাকে বলল, তুমি আমার সঙ্গে আধা ঘন্টা পরে দেখা করবে। আমি এই আধা ঘন্টায় বিস্তারিত সব কিছু দেখব। তোমার কি সমস্যা, কি ঘটেছে তোমার সঙ্গে, সব কিছু দেখে আমি তোমাকে আধা ঘন্টা পরে জানাবো। তুমি আধা ঘন্টা পরে আমার সঙ্গে দেখা করবে ঠিক এই জায়গায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আর কোথাও গেলাম না। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। হুজুর ভেতর থেকে আধা ঘন্টা পরে বেরিয়ে এলো। এসে আমাকে বলল, তুমি কোথাও যাওনি? আমি বললাম না। হুজুর আমাকে বলল, তুমি ভেতরে এসো। আমি ঘরের ভেতরে যেয়ে বসলাম। হুজুর যে কথাটা বলল এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর আমাকে বলল, তোমাকে কালো জাদু করা হয়েছে। বিষয়টা শুনে তো আমি অবাক। আমাকে কে বা কালো জাদু করবে? আমি ঢাকা থেকে রীতিমতো কয়েকদিন আগে বাড়িতে গিয়েছি। বাড়িতে যাওয়ার পরে আমার সঙ্গে কারো তো কোনো ঝামেলা হয়নি, বা আগে থেকে আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবে আমাকে কে বা কালো জাদু করলো, বিষয়টা একটু অবাক। হুজুর আমাকে বলল, অবাক হয়ে কোনো লাভ নেই। তোমাকে কালো জাদু অন্য কোনো মানুষ করেনি। তোমাকে কালো জাদু করেছে তোমার ভাই আর তোমার মা। আমি বিষয়টা শুনে যেন আকাশ থেকে বললাম, আমার আম্মা আর আমার ভাই আমাকে কালো জাদু করেছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারলাম না। হুজুর আমাকে বলল, তুমি বিশ্বাস করবে না জানি। তুমি এখান থেকে তোমার বাড়িতে যাবে, যে তোমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো বট গাছ আছে। ওই বট গাছের পাশেই একটি ভাঙা কুড়ে ঘর আছে। সেই ঘরে একটি তান্ত্রিক বাস করে। সেই তান্ত্রিককে তুমি জিজ্ঞেস করবে, তোমার নাম ধরে বলবে, তাকে কি আপনি কোনো কালো জাদু করেছিলেন? প্রথমে যদি না স্বীকার করে, তাহলে একটু জাপটে ধরলেই অবশ্যই সে স্বীকার করবে। আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেলাম। আর দেরি করলাম না, সরাসরি চলে গেলাম আমার গ্রামে। গ্রামে যেয়ে আমার গ্রামে কিছু মাতা মুরব্বীদেরকে নিয়ে আমি সেই তান্ত্রিকের কাছে চলে যাই। তান্ত্রিকের কাছে চলে গেলাম। তান্ত্রিককে আমি সব ঘটনা খুলে বললাম। তান্ত্রিক প্রথমে স্বীকার খেলো না। পরবর্তীতে যখন আমার এলাকার লোকজন
চাপ দিল, তখন সে স্বীকার করলো, বললে হ্যাঁ, আপনার মা এবং আপনার ভাই আপনাকে কালো জাদু করতে বলেছিল। আমি তান্ত্রিককে বললাম, আমার কালো জাদুটা এক্ষুনি উঠিয়ে নাও, নাহলে কিন্তু আমার খবর আছে। তান্ত্রিক কিছু আর বলল না। তান্ত্রিক আমাকে বলল, আমি কালো জাদু উঠিয়ে নিব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তান্ত্রিক বলল, আমাকে 5,000 টাকা দিতে হবে, আমি তোমার কালো জাদুটা উঠিয়ে নিব। আমি তান্ত্রিককে টাকা দিলাম। তান্ত্রিক আমাকে নিয়ে তার বাড়ির পাশে একটি খুবই পুরনো পুকুর আছে, সেই পুকুরের ভিতর নামলো। নামে হাঁটু পানিতে নামলো। নামে সেখান থেকে একটি পুতুল উদ্ধার করলো। পুতুলটি উপরে উঠিয়ে নিল। আর শরীরে দেখলাম শুধু সুই আর সুই, আর আমার সেই পুরনো গেঞ্জির টুকরোটা। শুধু তাই না, আমার চুলটাও ছিল সেই পুতুলের শরীরে। আমি বিষয়টা দেখে যেন আমার চোখকেও বিশ্বাস করতে পারলাম না। নিজের চোখে প্রথমবার কালো জাদু করা দেখলাম। করা না, কালো জাদুটা নষ্ট করা দেখলাম। আমি কি করব বুঝতে পারি না। ওখান থেকে চলে এলাম আমার বাড়িতে। আমার ভাই এবং আমার আম্মুকে ডাক দিলাম। ডাক দিয়ে তাদেরকে বললাম, তোমরা এই কাজটা আমার সঙ্গে করতে পারলে? এত নিকৃষ্ট একটা কাজ আমার সঙ্গে কেন করলে? আমি জানি না তোমাদের সঙ্গে আমার কি শত্রুতা। আমি তোমাদেরকে তো কোনো দিন পর ভাবিনি। আর আমার আপন ভাই, তুই কিভাবে আমার সঙ্গে এরকম কাজ করতে পারলি? তারা কোনো কথা বলে না। আমি এসব কথা বলে ওখান থেকে চলে গেলাম ঢাকায়। যে বেশ কিছু বছর কেটে গেল, আমার আর কোনো সমস্যা হলো না। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না সুমন ভাই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাইলে আমাকে একবার প্লিজ জানিয়ে দিবেন ঘটনাটি আমার ভালো লেগেছে। এরকমভাবে ছোট্ট করে একটি ঘটনা আপনাদের কাছে আমি বললাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে বা আমার লেখায় কোনো যদি ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সুমন ভাই দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মধ্যে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রায়হান আজকে আপনাদের মাঝে গল্প তুলে ধরলাম। যাই হোক, আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বলবো না, সরাসরি গল্পে চলে যাই। আজকে আমি যে গল্পটি বলবো এটা ভয়ানক একটি কালো জাদুর গল্প। আমি আর কথা বাড়ছি না, সরাসরি গল্পে চলে যাই। আমার একটি চাচাতো বোন আছে। আমার বাবি সবার বড়। আমার বাপ চাচারা 2 ভাই। আমার চাচার একটি মেয়ে আর একটি ছেলে। আমার চাচাতো বোন সবার বড়, আর ভাইটি তার ছোট। আমি আমার চাচাতো বোনকে অনেক পছন্দ করতাম, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি। আমার চাচাতো বোনও আমাকে পছন্দ করতো, সেও আমাকে মুখ ফুটে বলতে পারেনি। আমরা আন্দাজ করেছিলাম হয়তোবা আমার চাচাতো বোন আমাকে পছন্দ করে। আমি মুখ ফুটে তারপরও কিছু বলতে পারিনি, কারণ হাতের হোক চাচাতো বোন। চাচাতো বোনকে তো এরকম কথা বলা ঠিক হবে না। আমি তো অনেক চাপা স্বভাবের লোক, আমি কাউকে কিছু সহজে বলতে পারি না। হঠাৎ করে একদিন আমার চাচাতো বোন আমার বাড়িতে আসে। এসে দেখে আমার বাড়িতে কেউ নেই, আমি একা। আমাকে বললো বরাব্বু কই গেছে। আমি বললাম নাই, বাজারে গেছে। তারপরে বললো তাইলে বরাম্মু কই গেছে। আমি বললাম আমার বরাম্মু নাই, ওই জানি গেছে। আমি বললাম তুমি বসো, আমরা একটু গল্প করি। আমার চাচাতো বোন আর কিছু বললো না, সোজা বসে পড়লো বিছানায়। আমি আমার চাচাতো বোনকে উদ্দেশ্য করে একটি কথা বললাম। আমার চাচাতো বোন আমার মুখের দিকে তাকিয়ে আছে। হয়তো আপনারা শুনতে যাচ্ছেন আমি কি বলেছিলাম। হ্যাঁ, ওটাই বলবো।
আমি আমার চাচাতো বোনকে বললাম, আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? আমার চাচাতো বোন আমাকে বলল, ভালো লাগে না। আমি বললাম, কেন মিথ্যা কথা বলতেছ? আমাকে তোমার ভালো লাগে না এরকম কথা তুমি কেন বলতেছ? তুমি তো মিথ্যাবাদী। আমার চাচাতো বোন মুচকি একটি হাসি দিয়ে বলল, আমি কি কখনো তোমাকে বলেছি তোমাকে আমার ভালো লাগে? আমি বললাম, না তা বলনি, তারপরে আমার মনে হয়। আমার চাচাতো বোন আমাকে বলল, আমারও তো মনে হয় এই পুরো বাংলাদেশের রাজত্ব আমি একাই করতেছি। তাই বলে কি আমি কি সত্যি এই বাংলাদেশের রাজা? আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এরকম কথা আমি আর কখনো বলবো না। আমার চাচাতো বোন আমাকে বললো, কেন বলবে না? তুমি বলেই তো ফেলেছ, আর কি বলার বাকি আছে? আমি আমার চাচাতো বোনকে বললাম, আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, সরি, এই কানে দিলাম আর আমি কখনো বলবো না। আমার চাচাতো বোন আমাকে মুচকে একটি হাসি দিয়ে বলল, সত্যি তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি অনেক পছন্দ করি। আমি যেন খুশিতে আত্মহারা। আমি আমার চাচাতো বোনকে বললাম, আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার চাচাতো বোন মুখটা যেন অন্ধকার হয়ে গেল। আমার চাচাতো বোনের মুখে যেন আধার নেমে এলো। আমি আমার চাচাতো বোনকে বললাম, কি হয়েছে তোমার, মুখটা এরকম করলে কেন? নাকি আমাকে তোমার পছন্দ না? আমার চাচাতো বোন আমাকে বলল, তোমাকে আমার পছন্দ, কিন্তু বাড়ির কেউ যদি মেনে না নেয়? আমি বললাম, এর চিন্তা করার কোনো দরকার নেই, কেউ যদি মেনে না নেয় তাহলে আমরা দুজন পালিয়ে যাব। আমি আমার চাচাতো বোনকে সেদিন অনেক কথাই বলেছি। আমার চাচাতো বোন আমার ওখান থেকে চলে গেল। ও, আরেকটি কথা, আমি তো আমার চাচাতো বোনের নাম বলতেই ভুলে গিয়েছি। আমার চাচাতো বোনের নাম সুরাইয়া। সুরাইয়া ওখান থেকে চলে গেল। আমি সুরাইয়াকে পিছন থেকে ডাক দিলাম। সুরাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে আমার আম্মু এলো, এসে আমাকে বলল, সুরাইয়া দৌড়ে বের হয়ে গেল কেন? আমি বললাম, কি জানি, আমাকে খুঁজলো। আমি বললাম, তুমি নেই, আর বেরিয়ে চলে গেল। আমার আম্মু আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুই খাবার খেয়ে নিছিস? আমি বললাম, হ্যাঁ খাবার খেয়ে নিয়েছি। তাই বলে আমি ওখান থেকে উঠে বেরিয়ে চলে গেলাম। আমার বন্ধুদের সঙ্গে দেখা করলাম, আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুরা আমাকে বললো, শালা বেঈমান, চাচাতো বোনের সঙ্গে লাইন মারিস? আমি বললাম, কেন, কি সমস্যা? আমার বন্ধু বলল, কোনো সমস্যাই নেই, চালিয়ে যা দোষ, তারপরে যা হয় দেখা যাবে। এসব করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে আমার চাচি খবর পেয়ে যায় আমি আমার চাচাতো বোনকে পছন্দ করি। আমার চাচি সুরাইয়াকে ডাক দিল। সুরাইয়াকে সেদিন অনেক বকাঝকা করে। আমার আব্বুকে সব ঘটনা খুলে বলে। আমার আব্বু তো আমার উপর অনেক রাগ। আমার আব্বু আমাকে অনেক রাগারাগি করে আমার সঙ্গে। আমি আমার আব্বুকে বললাম, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। আমার আব্বু আমাকে থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে বলল, তোর কতটুকুই বা বয়স, বিয়ের বয়স তোর এখনো হয়নি, আর বলে যাস না সুরাইয়া তোর বোন হয়, ছোট বোন। আমি আব্বুকে বললাম, সুরাইয়া আমার চাচাতো বোন, আমি এটা ভুলে যাইনি। চাচাতো বোনকে যততো ভাই বিয়ে করতেই পারে, এটা তো কোনো নিষেধ নেই। আমার আব্বু আমাকে দৌড়ানে দিল। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি জানি না আমার চাচি এতটা জঘন্য লোক, আমি এটা ভাবতে পারিনি। অনেক কিছুদিন পরে থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হতে লাগলো। আমি যেন মাথা টেনে তুলতে পারি না, এত মাথা ব্যথা। আমার চোখ মনে হয় ঘোলা ঘোলা লাগে, আমি শরীরে বল পাই না। এরকম করতে করতে 3-4 দিন কেটে গেল। আমি বিছানা থেকে উঠতে পারি না। আমার চাচাতো বোন সুরাইয়াকে ওরা আটকে রেখেছে, আমার বাড়িতে আসতে দেয় না। আমি ফোনে যোগাযোগ করতে পারতেছি না, ফোনটাও কেড়ে নিয়েছে। এরকম করতে করতে আরো 2-3 দিন চলে গেল। আমার আব্বু হুট করে একটি কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ এসে আমাকে পানি পড়া দেয়, ঝাড়া ফুঁক দিয়ে দেয়,
দিয়ে কবিরাজ বলল আশা করি সুস্থ হয়ে যাবে। তাই বলে কবিরাজ ওখান থেকে চলে যায়। আরও 2 দিন কেটে গেল। আমার শরীরটা মোটেও ঠিক হয় না, যে অবস্থা আগে ছিল ঠিক ওই অবস্থায় আছে। আমি আমার আব্বুকে বললাম ভালো একটা ডাক্তার দেখাবো। আমার আব্বু আমাকে বলল ঠিক আছে, আজকে শহরে যাব। তাই বলে আমার আব্বু আমাকে গোসল করিয়ে দিল, দিয়ে আমাকে নিয়ে শহরে চলে গেল। শহরে বড় একটি ডাক্তার দেখালো। ডাক্তারের ওষুধ খেতে লাগলাম। 3-4 দিন ওষুধ খেলাম, তারপরেও কোনো কাজ হয় না। দিন দিন মনে হয় শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি আমার আব্বুকে বললাম আমাকে একটি কবিরাজ দেখাও। আমার আব্বু আমাকে বলল আমিও এটা চিন্তা করছি, তোকে একটা কবিরাজ দেখাবো। তাই বলে আমার আব্বু ভালো একটি কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ এসে আমার ঘরে ঢুকতেই কবিরাজের কিছু একটা সন্দেহ হয়। কবিরাজ চতুর্দিকে খুঁজতে লাগে। আমি কবিরাজকে বললাম কি হয়েছে, আপনি কি খোঁজেন? কবিরাজ আমাকে বলল তুমি চুপ থাকো, ওখানে শুয়ে আছো, শুয়ে থাকো, আমি দেখতেছি। তাই বলে কবিরাজ বেশ ভালোভাবে খুঁজতে লাগলো, কিছু খুঁজে পেল না। তারপরে কবিরাজ আমাকে বলল তুমি আজকে ঠিক ঈশান নামাজের সময় আমার বাড়িতে চলে যাবে। আমার আব্বুকে বলল ঠিক ঈশান নামাজের সময় ওকে নিয়ে যাবে। আমি চলে গেলাম। তাই বলে কবিরাজ চলে গেল। ঠিক ঈশান নামাজের সময় আমি কবিরাজের ওখানে চলে গেলাম। আমার আব্বু আমার সঙ্গে গেল। আমার আব্বু কবিরাজকে ডাক দিতে কবিরাজ বেরিয়ে এলো। কবিরাজ আমাকে বলল তুমি ভেতরে এসো। আমার আব্বুকে বলল তুমি বাইরেই থাকো, আমি তোমাকে ডেকে নেব। আমি ভেতরে প্রবেশ করলাম। আমার আব্বু বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দেখলাম চতুর্দিকে অন্ধকার। একটি গোল চক্রের ভিতরে বেশ কিছু মোমবাতি রাখা, আর একটি মানুষের মাথার খুলি রাখা। আমাকে বসতে বলল, আমি বসে পড়লাম গোল চক্রের ভিতরে। আমার হাতের সামনে কবিরাজটি ওই মাথার খুলিটা রাখলো। আমাকে বলল তুমি মাথার খুলিটার উপরে হাত রাখো। আমি আর দেরি করলাম না, মাথার খুলিটার উপরে হাত রাখলাম। হাত রাখতেই আমার শরীরে একটি ঝটকা লাগলো। আমি হাতটা তুলে নিলাম মাথার খুলির উপর থেকে। কবিরাজ আমাকে বলল তুমি আবারও হাত রাখো। আমি আবারও হাত রাখলাম। এবার কবিরাজ কি জানি মন্ত্র বলল, পরে আমার আব্বুকে ডাক দিল। আমার আব্বুকে বলল তুমি আর আগে কি কোনো কবিরাজ দেখাইছিলে? আমার আব্বু বলল হ্যাঁ, একটি কবিরাজ এসেছিল। আমার আব্বু বলল কেন, কি সমস্যা, কি হয়েছে? কবিরাজ বলল হয়তোবা সেই কবিরাজটি তোমার ছেলেকে বশীকরণ করেছে। আমি বললাম বশীকরণ মানে কি? কবিরাজ আমাকে বলল বশীকরণ মানে কালো জাদু। আমার তো কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আমার শরীরে রক্ত চলাচল যেন বন্ধ করে দিল। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম কে বা আমাকে কালো জাদু করতে পারে? কবিরাজ আমাকে বলল সেটা এখনো বুঝতে পারতেছি না, তোমাদেরকে জানিয়ে দিব, তোমরা এখন যেতে পারো। আমি ওখান থেকে উঠে বেরিয়ে এলাম। কবিরাজ আবারও আমার আব্বুকে ডাক দিল। আমার আব্বুকে কী সব কথা বলল। আমি আমার আব্বুকে আবার ডাক দিলাম। আমার আব্বু ওখান থেকে চলে এলো, এসে আমাকে নিয়ে বাড়িতে রওনা দিল। আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সারা রাত যেন আমি আর ঘুমাতে পারি না, শরীরটা ছটপট করতে লাগলো। বারবার শুধু মনে হচ্ছে সেই কবিরাজের কথা, আর বারবার আমার মনে হচ্ছে কি আমাকে কালো জাদু করতে পারে। আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমার মাথার ভিতর সেই একই কথা ঘুরপাক খেতে লাগলো, আমাকে কে বা কালো জাদু করেছে, আর সঙ্গে আমার কি শত্রুতা। সেই সময়ে আমার ফোনে একটি কল এলো। আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করেই মোবাইলে ওই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। আমি মোবাইলে বললাম কে তুমি কান্না করতেছো কেন? তখনই ফোনের ওই পাশ থেকে আবারও কান্নার আওয়াজ ভেসে এলো। আমি আবারও বললাম কে তুমি, বারবার কান্না করতেছো কেন, তোমার পরিচয়টা দাও। তখনই ফোনের ওই পাশ থেকে বলে উঠলো আমি সুরাইয়া, আমি সুরাইয়া। সুরাইয়া নামটি শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা যেন ঝাঁত করে উঠলো। আমি লাফিয়ে উঠলাম, উঠে বললাম সুরাইয়া তুমি কেমন আছো? তোমাকে আমি কতদিন যাবৎ দেখি না, বাড়ির সঙ্গে বাড়ি, তারপরও তোমাকে দেখতে পারতেছি না।
এর থেকে দুর্ভাগ্য আর কোনো কিছুই নেই। আমি সুরাইয়াকে বললাম, তুমি আমার সঙ্গে দেখা করো। সুরাইয়া বলল, এখন দেখা করা সম্ভব না, সবাই ঘুমিয়ে পড়েছে, এই কারণে আমি ফোনটা নিয়েছি। আর ঘরের বাইরে তালা দিয়ে আমার আব্বু বাইরে শুয়ে আছে। আমি সুরাইয়াকে বললাম, তাহলে কি তোমার সঙ্গে আর আমার দেখা হবে না? সুরাইয়া আমাকে বলল, আমি শুনলাম তোমার শরীরটা নাকি খারাপ। আমি বললাম, হ্যাঁ, কে বা কারা আমাকে কালো জাদু করেছে। সুরাইয়া আবারও কান্না করতে লাগলো। কান্না করতে করতে ফোনটা কেটে গেল। তারপর আমি অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছি ওই মোবাইলে, কিন্তু ফোন ঢোকে না, শুধু বিজি দেখায়। হয়তো বা আমার চাচি বা চাচা টের পেয়ে গেছে, তার কারণে ফোনটা কেড়ে নিয়ে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। আমি আর ফোন দিলাম না। পরের দিন সকালবেলা আমি আমার আব্বুকে বললাম, কবিরাজ ফোন দিয়েছিল। আমার আব্বু আমাকে বলল না। আমি হুট করে আমার ঘরের ভিতর থেকে কারো কান্নার আওয়াজ শুনলাম। আমি ঘরের ভিতরে ঢুকে বললাম, কান্নার আওয়াজটা শুধু আমি একাই শুনতেছি, আর কেউ শুনতে পারে না। আমি ঘরের ভিতরে দিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কাউরে আমার চোখে পড়ে না। কান্নার আওয়াজ তো ঘরের ভিতর থেকে আসতেছে, কিন্তু কে কান্না করতেছে? আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? কান্না করতেছে কেন? আমার কথা শুনে আমার আব্বু দৌড়ে এলো, এসে আমাকে বলল, কি হয়েছে? আমি বললাম, দেখো না আব্বু, কে একজন কান্না করতেছে। আমার আব্বু বলল, কে কান্না করতেছে? কেউ তো কান্না করতেছে না। আমি বললাম, ভালো করে দেখো, কে একজন কান্না করতেছে। এরকমভাবে বেশ কিছুক্ষণ খুঁজতে লাগলাম। আমার আব্বু আমাকে বলতেছে, এটা হয়তোবা সেই বশীকরণ করার কারণে এরকম হচ্ছে। আমার আব্বু কবিরাজকে ফোন দিল। কবিরাজ আর দেরি করলো না, দৌড়ি আমার বাড়িতে চলে এলো। বাড়িতে এসে দেখে আমি অস্থির হয়ে গিয়েছি। আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমি কান দুটো ঝাপটে ধরে আছি। কে কান্না করতেছে? আমি চিৎকার করতেছি আর বলতেছি, কে তুমি? কান্না করতেছ কেন? তুমি কথা বলো। কেউ আর কথা বলে না। কবিরাজ আমাকে বলল, এটা তোমার মনের ভুল। আমি বললাম, আপনি কবিরাজ এই কোথায় কেমনে বলতে পারতেছেন? এটা কোনো মনের ভুল না। আমি তো বুঝতে পেরেছি কবিরাজ আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই কান্নাটা তো আমার কানে এসে পড়তেছে। সান্ত্বনা দিয়ে বা কী লাভ? কবিরাজ আমাকে বলল, তুমি বিছানায় বসে পড়ো, আমি দেখতেছি। তাই বলে কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ মন্ত্র পড়তেই কান্নাটা যেন বন্ধ হয়ে গেল। আর একটু পরেই কেউ একজন জানে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। আর মুখটা খুবই ভয়ঙ্কর দেখতে। সেই লোকটি আমাকে বলল, তুই আর বাঁচবি না, তোকে আমি মেরে ফেলবো। কবিরাজ বুঝতে পারলো। কবিরাজ আমার বুকের উপরে তার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি ওখানে পড়ে যায়। পড়ে যেয়ে সেই লোকে উঠে কবিরাজের গলাটা চাপে ধরে কবিরাজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার ঘরের দেওয়ালের সঙ্গে, কবিরাজ আমার ঘরের দেওয়ালের সঙ্গে ব্যারি খেয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে যেয়ে সেই কবিরাজ ছটফট করতে লাগলো। আমি দেখলাম সেই লোকটি কবিরাজের বুকের উপরে বসে তার গলাটি চেপে ধরেছে। কবিরাজ আর কথা বলতে পারতেছে না। কবিরাজ অনেক ছটফট করতেছে। কবিরাজ বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু জিন এসে হাজির হলো। জিন আসার সঙ্গে সঙ্গে সেই লোকটি কবিরাজের বুক থেকে উঠে আমার ঘরের জানালা দিয়ে পালিয়ে যায়। আমি সব কিছু নিজের চোখে দেখলাম। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিয়েছে। আমার বুকের হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছে। আমি কি করব বুঝতে পারি না। আমি বিছানায় বসে পড়লাম। আমার মাথাটা চক্কর দিতে লাগলো। আমার আব্বু এসে আমাকে ধরলো। কবিরাজ উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, তুমি এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, না ছাড়া তোমাকে ওরা মেরে ফেলবে। আমি আর দেরি করলাম না, কবিরাজের সঙ্গে কবিরাজের বাড়িতে চলে গেলাম। কবিরাজ জিনদেরকে বলল, তোমরা এক্ষুনি চলে যাও, যে খোঁজ লাগাও কে বা কারা একে বশীকরণ করেছে, কে কারা একে কালো জাদু করেছে। এক্ষুনি যাও, খুবই শিগগিরই খবর নিয়ে আসবে। জিনারা ওখান থেকে চলে গেল। কবিরাজকে আমি বললাম, আমি হয়তোবা বাঁচব না, আমাকে বাঁচান আপনি। আমি
কবিরাজকে আবারও বললাম আমাকে বাঁচান। কবিরাজ আমাকে বলল, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার এখানে এসেছো, তুমি আমার এখানে সম্পূর্ণ নিরাপদ, তোমার কোনো ক্ষতি হবে না। আমি এবার দেখব ওই ভয়ানক জিনটাকে কে বাঁচায়, আর যে তোমাকে কালো জাদু করেছে সে বা কে, তাকেও আমি ধরে ফেলবো আজকে। তাই বলতে বলতেই জিন দুটা এসে হাজির হলো। জিন এসেই সব কিছু খুলে বলল, আমি তো জিনদেরকে দেখতে পারতেছি। আমি কবিরাজকে বললাম, আমি তো আপনার জিনগুলোকে দেখতে পারতেছি। কবিরাজ আমাকে বলল, হ্যাঁ তুমি এখন সব জিনদেরকে দেখতে পারবে, কারণ তোমার উপরে বশীকরণ করা হয়েছে তোমাকে মারার জন্যে। তারপরে কবিরাজ আমাকে বলল, কে তোমাকে মেরেছে তুমি শুনবা? আমি বললাম, হ্যাঁ আমি শুনতে চাই। আমাকে সব ঘটনা খুলে বলল। আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমার আপন মানুষ আমাকে কালো জাদু করেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কবিরাজ আমার চোখে পানি দিয়ে আমাকে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে দেখি আমার আব্বু ওখানে হাজির। শুধু আমার আব্বু না, আমার আম্মু হাজির। কবিরাজ আমাকে বলল, তুমি তো সব ঘটনা শুনেছো, তুমি তোমার আব্বুকে সব কিছু খুলে বলো। আমি সব ঘটনা আব্বুকে খুলে বললাম। হয়তোবা আপনারাও শুনতে যাচ্ছেন আমাকে কালো জাদু কে করেছে। হ্যাঁ আমি এটাও বলবো, কিন্তু এখন না, কিছুক্ষণ পরে বলবো। আমি আমার আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বু আমাকে বলল, এর প্রতিশোধ তো নিতেই হবে। কবিরাজ আমাকে বলল, আমি উল্টো বশীকরণ করে দিব, আমি আবারও কালো জাদু করব। আমি কালো জাদু আগে করতাম না, আমি এবার কালো জাদু করব। এবার ঠিক সেই কবিরাজের উপরে কালো জাদু করব, সেই কবিরাজের উপরে কালো জাদু করব। তাই বলে কবিরাজ বসে পড়ল। বসেই কালো জাদু করা শুরু করলো। সবার আগে কবিরাজ জিনদেরকে বলল, সেই কবিরাজের বাড়িতে যাও, যে ওখান থেকে তার মাথার চুল আর তার কাপড়ের টুকরা নিয়ে আসবে একটি। জিনেরা খুবই দ্রুত সম্ভব যে চুল আর একটি পোশাকের টুকরা নিয়ে আসে, এসে কবিরাজকে দেয়। কবিরাজ সেইগুলো নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র পড়ে আর চুল দিয়ে তার কাপড়ের টুকরাতে একটি করে প্যাঁচ দিতে লাগলো। মন্ত্র পড়তেছে আর প্যাঁচ দিচ্ছে, মন্ত্র পড়তেছে আর প্যাঁচ দিচ্ছে। দিতে দিতে বেশ মোটা করে ফেললো। মোটা করে সেটা একটি তাবিজের ভিতরে ঢুকিয়ে নিল। নিয়ে কবিরাজ একটি শিং মাছ বের করলো, বের করে তার গলাতে বেঁধে দেয়। দিয়ে সেটাকে একটি বাঁশের চিপার ভিতরে রেখে দেয়। দিয়ে সে বাঁশের চিপাটা মুখ বন্ধ করে দেয়, দিয়ে সেটাকে মাটিতে পুঁতিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই যেন আমার বাড়ির পাশ থেকে অদ্ভুত কিছু আওয়াজ হতে লাগলো। সেই আওয়াজটা অন্য কারো না, সেই আওয়াজটা আমার চাচি। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, সত্যি আমার চাচির আওয়াজ এটা। আমি এর আগে বলেছিলাম কি আমাকে বশীকরণ করেছিল বা আমাকে কালো জাদু করেছিল, সেটা এখন বলতেছি, সেটা অন্য কেউ না, আমার চাচি আমাকে কালো জাদু করেছিল। হ্যাঁ, আমার চাচি আমাকে কালো জাদু করেছিল। আমার চাচি জানি না কোথা থেকে জানি কালো জাদু করা শিখে সেই কালো জাদুটাই আমার উপরে করেছে, কিন্তু অতটা ক্ষতি করতে পারেনি আমার। লাস্ট পর্যায়ে যখন না পেরেছে তখন অন্য একটি কবিরাজের কাছে গিয়েছে, যে সেই কবিরাজকে সব ঘটনা খুলে বলেছে। সেই কবিরাজ পরবর্তীতে আবারও আমার উপরে কালো জাদু করে, যার প্রভাব পড়েছিল আজকে সকালবেলা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই বদজিনটি। কিছুক্ষণ পরে দেখলাম শুধু আমার চাচির উপরে না, সেই কবিরাজটি আমার চাচাতো বোন ও আমার চাচার উপরেও বশীকরণ করেছে। আমি ওখানে আর দেরি করলাম না, দৌড়িয়ে চলে গেলাম সেই কবিরাজের কাছে। সেই কবিরাজকে যেয়ে বললাম, আপনি আমার চাচিকেই বশীকরণ করেছেন। আমার চাচিকে করেছেন তো করেছেন, আমার চাচা এবং আমার চাচাতো বোনকে কেন করেছেন? কবিরাজ আমাকে বলল, তোমার চাচির উপরে যেই বশীকরণ ঠিক করেছি তার কিছু প্রভাব চলে গেছে তাদের উপরে।
আমি কবিরাজকে বললাম, আপনি এক্ষুনি সেই বশীকরণটি উঠিয়ে নিন, সেই কালো জাদুটা তুলে নিন, আমি এসব চাই না। কবিরাজ আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এই কালো জাদুটি তুলে নেব। আমি কবিরাজের কথাই সায় দিলাম, ওখানে আর দেরি করলাম না, আমি চলে এলাম। আমি বাড়িতে এসে দেখি সব কিছু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমার আব্বু আমার চাচার ঘরে চলে গেল, যে আমার চাচাকে সব ঘটনা খুলে বলল। আমার চাচা আমার চাচির উপরে অনেক ক্ষিপ্ত হয়ে আছে। আমার চাচা আমার চাচিকে মারধর করেছে। আমি আমার চাচাকে বললাম, চাচিকে আর কিছু করবেন না, চাচিকে সব বুঝতে পারেনি। আমার চাচা আমাকে বলল, তুমি আর কোনো কথা বলো না, তুমি চিন্তা করো না, আমার মেয়ের বিয়ে আমি তোমার সঙ্গে দিব। তারপরে আমার বিয়ে দিয়ে দেয়। আমার চাচু রাজি ছিল সেই মুহূর্তে, কিন্তু আমার চাচি হয়তোবা মন থেকে মেনে নিতে পারেনি আমাকে, তাই আমার সঙ্গে অতটা কথা বলে না। আমাদের বিয়ে হয়ে যায়, বিয়ে করলাম আমি। বিয়ে করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 3 বছর কেটে গেল, আমাদের এখন পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি। যাই হোক, আমি গল্পটি আর বড় করতে চাই না। গল্পটি যদি ভালো লাগে তাহলে সুমন ভাই অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। রায়হান ভাইয়ের গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে গল্পটি আপনাদের মাঝে প্রকাশ করব, সেই গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া খুবই ভয়াবহ মর্মান্তিক একটি ঘটনা। আমার বাড়ি বগুড়া গাবতলী থানা। অনেকদিন আগে আমার ছোট ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটি হলো কালো জাদুর বিষয়ে। আমার ছোট ভাই, ছদ্মনাম জাব্বারুল ক্লাস 8-এর ছাত্র। সে বগুড়া সদরে আইজুল হক কলেজে পড়াশোনা করে। সেখান থেকে একদিন আমার সঙ্গে আমার গ্রামে বেড়াতে আসে। বেড়াতে আসার পরে আমার পাশের বাড়ির একটি মেয়ে, ছদ্মনাম মোসাম্মদ রুবিনা খাতুনকে দেখে আমার ভাই বলে উঠলো যে, ভাইয়া এই মেয়েটা কে? আমি বললাম, কেন, এই মেয়েকে চিনিস না? এই মেয়েটি হলো রুবিনা। তখন আমার ছোট ভাই বলল, রফিক কাকার মেয়ে রুবিনা? এই বললাম, হ্যাঁ, রফিক কাকার মেয়ে রুবিনা। তখন জাব্বারুল মুচকে একটা হাসি দিয়ে বলল, মেয়েটা তো অনেক সুন্দর হয়েছে। আমি বললাম, হ্যাঁ, শুধু সুন্দরী না, বুদ্ধিমতী এবং খুবই চালাক চতুর মেয়ে। এমন মেয়ে এই যুগে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তাই বলে জাব্বারুলকে বললাম, এখন বাড়িতে চল। জাব্বারুল আর কিছু না বলে সেখান থেকে চলে এলো। হাঁটতে হাঁটতে আমরা আমাদের বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর জাব্বারুল আমার মা বাবাকে দেখে অনেকটাই খুশি হয়। আমার মা বাবাও জাব্বারুলকে দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পরে রুবিনা আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমাদের বাড়িতে আসার পরে রুবিনা এবং জাব্বারুল মুখোমুখি পড়ে যায়। রুবিনা বলল, জাব্বারুল ভাইয়া না আপনি? জাব্বারুল বলল, হ্যাঁ, আমি জাব্বারুল। তুমি রুবিনা না? মেয়েটি বলল, হ্যাঁ, আমি রুবিনা। কিছুক্ষণ দুজনে কথা বলার পরে সে জায়গায় আমার মা উপস্থিত হয়। আমার মা আসার পরে রুবিনাকে বলল, কে, রুবিনা না? মেয়েটি বলল, হ্যাঁ, আমি রুবিনা। আপনি কেমন আছেন? আমার মা বলল, হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
তারপরে মেয়েটি আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। এরকম করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন জাব্বুল আমাকে ডেকে বলল, ভাইয়া আমি তো এখন চলে যাব, আগামী পরশু দিন থেকে আমার কলেজ খোলা, আমি তো আর থাকতে পারবো না, আমি আগামী পরশু দিন চলে যাব। আমি বললাম ঠিক আছে, তোকে আমি যে রেখে আসবো, এখন চল দুজনে ভাত খাবো। তাই বলে আমি আমার ছোট ভাইকে নিয়ে খেতে গেলাম। এই কথাটি রুবিনার কানে পৌঁছে যায়। রুবিনা মনে মনে জাব্বুলকে ভালোবাসে, কিন্তু সেই কথাটি জাব্বুলকে বলতে পারে না। তার কারণে রুবিনা চাইছিল যে জাব্বুলকে সেই কথাটি খুলে বলবে যে তাকে অনেকটাই ভালোবাসে, কিন্তু সেই কথাটি বলার আগেই জাব্বুল সেখান থেকে চলে যায়। এখন রুবিনা কিছু বুঝতে না পেরে সে কালো জাদু করার আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা করে। মেয়েটি সেখান থেকে তার বান্ধবীর বাসায় চলে গেল। যাওয়ার পরে তার বান্ধবীকে নিয়ে তার খুবই পরিচিত একটি কবিরাজের কাছে চলে যায়। যাওয়ার পরে সেখান থেকে একটি তাবিজ নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে সে আরও একটি গিফট কেনে। কেনার পরে তার ভিতরে সেই তাবিজটি রেখে দেয়, দিয়ে সেই গিফটটি জাব্বুলের কাছে দিয়ে দেয়। জাব্বুল কিছু চিন্তা ভাবনা না করে সেই গিফটটি তার হাতে নিয়ে সে ওখান থেকে তার গন্তব্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে সে তার গ্রাম ছেড়ে শহরে চলে যায়। যাওয়ার পরে থেকে শুরু হয় তার সঙ্গে কিছু ভয়াবহ ঘটনা। রাত্রেবেলা সে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কখনো কুকুরের ডাক, বা কখনো খুবই ভয়াবহভাবে শিয়াল ডাকতে থাকে। সে মনে করে যে গ্রাম থেকে আসার পরে এই ঘটনাগুলো ঘটতেছে, হয়তোবা কোনো কারণে। কিন্তু জাব্বুল বুঝতে পারে না আসলে তার চিন্তাভাবনা পুরোটাই ভুল। সে যে মেয়েটির থেকে গিফট নিয়েছিল সেই মেয়েটি তাকে কালো জাদু করেছে যাতে তার প্রেমের ফাঁদে ফালানো যায়। কিন্তু রুবিনা বুঝতে পারেনি যে এটা জাব্বুলকে বশ করার তাবিজ দেয়নি, এখানে দিয়েছে কালো জাদু করার তাবিজ। কালো জাদু মানে ভৌতিক অত্যাচার, বা বাংলায় বলতে গেলে জিনদেরকে দিয়ে তাকে খুবই মর্মান্তিকভাবে অত্যাচার করানো হয়। দিন দিন জাব্বুলের উপর অত্যাচার বেড়ে চলেছিল। কখনো বা বাচ্চার কান্না, কখনো বা বড়দের কান্না, কখনো বা ছায়া তার সামনে দিয়ে ঘুরপাক খেতে থাকে। এমনটা মনে হয় যে জাব্বুলকে তারা গিলে খাবে। জাব্বুল আর কিছু চিন্তা ভাবনা না করে পরের দিন সকালে ওখান থেকে তার বাড়িতে রওনা দেয়। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বাড়িতেও পৌঁছে যায়। আমি আবার সেদিনকে কাজে গিয়েছিলাম। সন্ধ্যার সময় বাড়িতে এসে শুনি যে জাব্বুল কলেজ থেকে বাড়িতে এসেছে। আমি জাব্বুলের রুমে গেলাম, যে জাব্বুলকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, কিছুদিন আগে না তুই পড়তে গেলি, আবার আজকে কেন? জাব্বুল আমার কথা শুনে কান্না ভেঙে বলল। আমি বললাম, কিরে পাগল, কাঁদছিস কেন, কি হয়েছে আমাকে সব খুলে বল। জাব্বুল আমাকে সব ঘটনা খুলে বলল। জাব্বুলের কথা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমার খুবই কষ্ট হচ্ছিল যে জাব্বুলের সামনে পরীক্ষা। আমি জাব্বুলকে বললাম, ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে একটি হুজুরের কাছে নিয়ে যাব। তাই বলে আমার আম্মু এবং আব্বুকে নিয়ে আমি চলে গেলাম আমাদের মাদ্রাসায় একটি হুজুরের কাছে। শুনেছি সেই হুজুরটা অনেক ভালো চিকিৎসা করে থাকে। কিছুক্ষণের মধ্যে আমরা জাব্বুলকে নিয়ে হুজুরের কাছে পৌঁছে গেলাম। হুজুর জাব্বুলকে দেখে জাব্বুলকে তার
কাছে বসতে বলে। বসার পরে জাব্বুলকে ফোঁ দেয় এবং পানি পড়া সাথে একটি তাবিজ দেয়। তাবিজ এবং পানি পড়া নিয়ে আমরা হুজুরের কাছ থেকে বাড়িতে চলে আসি। আসার পরে সেই রাতটি অনেকটা ভালো কেটেছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দিন সকাল থেকে আবারও শুরু হয় অত্যাচার। জাব্বারও অনেক সময় কান্না করে এবং অনেক জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। জাব্বার ঘুমাতে পারে না, বসলে উঠতে পারে না, যদিও ওঠে তাইলে আবার বসতে পারে না। খুবই জ্বালাতন শুরু করে দেয় জাব্বরের সঙ্গে। এরকমভাবে আরও 2 থেকে 3 দিন খুবই কষ্ট করে কেটে যায়। তারপরে আমরা নতুন আরও একটি হুজুরের কাছে চলে যাই। যাওয়ার পরে সেই হুজুর তাকে দেখে বলে যে এই ছেলেকে কালো জাদু করা হয়েছে। আমি তো শুনে অবাক যে এতটুকু ছেলেকে কে আর কালো জাদু করবে। সে তো গ্রামেও থাকে না যে তাকে কালো জাদু করবে। তারপরে ভাবনাকে বাস্তব প্রমাণ করে আমি হুজুরকে বললাম যে হুজুর, একে কালো জাদু কে করেছে, আপনি কি বলতে পারবেন? হুজুর আমাকে বলল যে হ্যাঁ বলতে পারবো, কিন্তু এ ছেলেকে বাইরে যেতে বলো। আমি জাব্বরকে বললাম যে জাব্বরুল, তুই বাইরে যা, আমি দেখতেছি। তারপরে জাব্বরুল বাইরে চলে গেল। একটু পরে হুজুর আমাকে বলল, তোমার ভাইকে কালো জাদু করেছে তোমার পাশের বাসার ওই মেয়েটি। আমি বললাম, মেয়েটির নাম কি বলতে পারবেন না? হুজুর বলল, হ্যাঁ বলতে পারবো, মেয়েটির নাম রুবিনা। আমি তো শুনে অবাক যে এত ভালো মেয়ে আমাদের গ্রামে আর একটিও নেই। সেই মেয়েটি আমার ভাইকে কি কারণে কালো জাদু করলো? হুজুর আমার মনের কথাও বুঝতে পারে। হুজুর বলল, সে তোমার ভাইকে পছন্দ করত, কিন্তু তোমার ভাই আবার পড়তে যাওয়ার কারণে সেই মেয়েটি অনেকটাই রাগ হয়ে যায়। তার কারণে সেই মেয়েটি তার বান্ধবীর পরিচিত এক হুজুরকে ধরে সেই মেয়েটি তোমার ভাইকে কালো জাদু করে। আমি হুজুরকে বললাম, এই কালো জাদু নষ্ট করার কোনো উপায় নেই? হুজুর বলল, হ্যাঁ উপায় আছে। তোমার ভাইয়ের ব্যাগের ভিতরে দেখবা একটি গিফট বক্স আছে। সেই বক্সের ভিতরে একটি বোতল আছে, সেই বোতলের ভিতরে একটি তাবিজ আছে। সেই তাবিজটি বের করে টয়লেটের ভিতরে ফেলে দাও, তাইলে কালো জাদুটি নষ্ট হয়ে যাবে। তাই শুনে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেয়ে আমার ছোট ভাইয়ের ব্যাগ থেকে সেই বক্সটি বের করলাম। দেখলাম বক্সটি এখনো খোলেনি। বক্সটি থেকে সেই বোতলটি বের করলাম, বের করে তার ভিতর থেকে তাবিজটি বের করে নিলাম, নিয়ে বাথরুমের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে থেকে আমার ভাই অনেকটাই সুস্থ মনে হলো আমার। আমি আর দেরি না করে আমার গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে চলে গেলাম রুবিনাদের বাড়িতে। যে রুবিনার বাবাকে ডাক দিলাম, ডাক দিয়ে সব ঘটনা রুবিনার বাবাকে খুলে বললাম। রুবিনার বাবা সেই কথাগুলো শুনে আমার কাছে হাত জোর করে ক্ষমা চায়। আর রুবিনার বাবা বলে, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। তাই বলে পরের দিন সকালে রুবিনার বাবা রুবিনাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। তারপরে থেকে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 বছর চলে গেল, এখনো আর কোনো সমস্যা হলো না আল্লাহর রহমতে। এই বলে আমি আমার ঘটনা শেষ করছি। আশা করছি সুমন ভাই ঘটনাটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাইলে গল্পটি সবার মাঝে শেয়ার করবেন। আর আমার এবং আমার ভাইয়ের জন্য
দোয়া করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। যাই হোক, ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মনটাও খুব একটা ভালো না, যার কারণে আমার কথাই বা শব্দে যদি ভুল হয় তাইলে অবশ্যই সবাই ক্ষমা করবেন। আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি গতকাল আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, আমি কথা বাড়াচ্ছি না। যদি এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটে যায় বা আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0196213560 আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমেলে। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।